আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও মাশাআল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের চ্যাপ্টার 2 ভেক্টর পড়তেছিলাম। তো গত দুইটা ক্লাসে আমরা ভেক্টর টপিক 1 এন্ড টপিক 2 কমপ্লিট করছি। তো আজকে যারা এই ক্লাসে ফার্স্ট আছো তারা কাইন্ডলি টপিক 1 আর টপিক 2 টা ভালোভাবে দেখে আসবে, না হলে কিন্তু বুঝতে প্রবলেম হতে পারে। তার আগে ভাইয়া বলতেছি যে তোমাদের মনে হয়তো আমার টপিক 1 আর টপিক 2 দেখে দুইটা কোশ্চেন থাকতে পারে। ভাইয়া কেন এত স্লো পড়াচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া এত ডিটেলস কেন পড়াচ্ছে, তো তাড়াতাড়ি চ্যাপ্টারটা ক্লোজ করলেই তো পারে। তো ফার্স্ট কথা, আমি স্লোলি পড়াচ্ছি কারণ ফাস্ট পড়লে অনেকেরই এটা মাথায় ঢুকবে না, বা তুমি যদি স্লোলি বিষয়টা নাও তাহলে দেখবা নেক্সট টাইম আর ক্লাস দেখাই লাগবে না, তুমি এমনিতেই পেরে যাচ্ছ। আর দ্বিতীয় কথা, ডিটেলসে পড়ার বিষয়টা, তুমি হয়তো যদি অন শর্ট বা টু শর্ট ক্লাসগুলো দেখো যে দুই ক্লাসেই ভেক্টর কমপ্লিট বা এক ক্লাসে ভেক্টর শেষ। আসলে দেখো আমরা দৈনন্দিন জীবনে যেসব পড়া কম পড়ে থাকি, দেখো কম সময় নিয়ে যেগুলো পড়ি ওগুলো কিন্তু বেশি মনে থাকে না বা মুখস্থ রাখতে পারি না। বাট আমরা যদি দীর্ঘ সময় নিয়ে ভালোভাবে একবারে ডিপলি পড়ি তাহলে আমরা বিষয়টা নিজেরা ফিল করতে পারবো অ্যান্ড সবসময় মনে রাখতে পারবো। তো এই জন্যই আমি একটু ধীরে ধীরে আর ডিটেলসে পড়ানোর ট্রাই করতেছি। আশা করি আমার ক্লাস করানোর পরে তোমাদের আর ভেক্টর চ্যাপ্টার নিয়ে অ্যাটলিস্ট কোনো কনফিউশন থাকবে না। ওকে, তো আর কথা না বলে আমরা আমাদের আজকের টপিকের দিকে চলে যাই। টপিক 3 তে রয়েছে কি যে কিছু ভেক্টর রাশির উদাহরণ। আমরা যে বাস্তব জীবনে অনেক ভেক্টর রাশির প্রয়োগ বা উদাহরণ দেখি, সেগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো ভেক্টর রাশির ভাই অনেক এক্সাম্পল আছে, তার ভিতর আমি সবচেয়ে সহজ এন্ড ইজি যেটা তোমরা সহজে ফিল করতে পারবা, দেখো দূরত্ব আর সরণ, কোনটা ভেক্টর আর কোনটা স্কেলার। দেখো আমরা দেখি যে দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ, তাহলে দূরত্ব কি? দূরত্ব যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। ওকে, তাহলে দূরত্ব কি? দেখো যে দূরত্ব হচ্ছে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। তো এখন তুমি সে ধরো এই একটা পয়েন্ট তুমি যাত্রা শুরু করলা, যাত্রা শুরু করে এই দূরত্বে গেলা, এটা হচ্ছে তোমার দূরত্ব। তাহলে দূরত্ব কি? যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। তাহলে বস্তুটা ছিল এখানে, এখান থেকে এইটুকু আসছে, তার মানে তার দূরত্ব হচ্ছে এই পুরাটুকুর এই পুরাটুকুর দৈর্ঘ্যের সমান, এই পুরাটুকুর দৈর্ঘ্যের সমান। দূরত্ব কি? পুরাটুকুর দৈর্ঘ্যের সমান। আর যদি তুমি সরণ বলো, দেখো সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। ওকে, সরণ দেখো, সরণ কিন্তু দেখো লেখা আছে এখানে নির্দিষ্ট দিকে। অর্থাৎ তুমি যদি এখন দেখো এই বিন্দু থেকে সোজা এই বিন্দুতে যাও, বা নির্দিষ্ট দিকে বা এই দিকে, সোজা এই দিকে নির্দিষ্ট এই দিকে যাও, এটাই হবে সরণ। সরণ হলো কি? যে তুমি যদি একটা নির্দিষ্ট দিক মেনটেন করে তোমার অবস্থানের পরিবর্তন করো, সেটা হচ্ছে সরণ।
আর নির্দিষ্ট দিক মানেই ভেক্টর, কারণ ভেক্টরের দিক মান দুইটাই আছে। আর দূরত্ব দেখো এখানে জাস্ট একটা দৈর্ঘ্য হবে, বাট এর কোনো নির্দিষ্ট দিক নাই, তাই দূরত্ব হচ্ছে স্কেলার। অন্যভাবে বলতে পারো যে তুমি যে তোমার অবস্থানের পরিবর্তনটা ঘটাবা, এটার যে সর্বনিম্ন দূরত্ব সেটাই হচ্ছে সরণ। তুমি যে তোমার অবস্থানের পরিবর্তন ঘটাবা, এটার যে সর্বনিম্ন দূরত্ব সেটা হচ্ছে সরণ। দেখো ভালোভাবে ফিল করো বিষয়টা। আচ্ছা দেখো, এটা কিন্তু আমরা দিয়েছিলাম কি এটা দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব। আর এটা সর্বনিম্ন দূরত্ব কত হবে? সর্বনিম্ন দূরত্ব তুমি তখনই পাবা যখন তুমি সোজা যাবা, সোজা গেলেই কেবলমাত্র সর্বনিম্ন দূরত্ব পাবা। তার মানে তুমি বুঝতে পারতেছো যে সরণ অবশ্যই সরলরৈখিক হতে হবে। সরণ সরলরৈখিক না হলে সর্বনিম্ন দূরত্ব হবে না। ঠিক আছে। আচ্ছা তাহলে সরণের ক্ষেত্রে কি হতে হবে? এক হচ্ছে যে সর্বনিম্ন দূরত্ব, দূরত্ব। আর দুই কি? দুই হচ্ছে সরলরৈখিক। তাহলে ফার্স্ট অফ অল তোমরা বুঝলা যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, আর সরণ সরণ হচ্ছে ভেক্টর রাশি। কারণ দেখো দূরত্ব তোমার যে কোনো দিকে তোমার অবস্থানের পরিবর্তন, আর সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। এখন সরণকে তুমি যদি একটা কোশ্চেনে তোমার সরণের মান বলে, তাহলে তুমি সরণের মান কেমনে নির্ণয় করবা? তো সরণের মান নির্ণয় করার জন্য তোমার দুইটা ট্রিক্স মনে রাখতে হবে। একটা হচ্ছে যে সর্বনিম্ন দূরত্বই সরণ হবে। সর্বনিম্ন দূরত্ব, আর সর্বনিম্ন দূরত্ব তখনই হবে যখন সে সরলরৈখিক ভাবে যাবে। তো সর্বনিম্ন দূরত্ব তখনই হবে যখন সে সরলরৈখিক ভাবে যাবে। তাহলে দুইটা কথা যদি সরণের ক্ষেত্রে মনে রাখো, দেখো স দিয়েই স স, ঠিক আছে। তো এই দুইটা কথা যদি মনে রাখো, তাহলে সরণ রিলেটেড কোনো ম্যাথ প্রবলেমে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দূরত্ব আর সরণের বিষয়টা আরো ভালোভাবে ফিল করি। দেখো এক্সাম্পল এক, তুমি সে এই পয়েন্ট থেকে এইটুকু গেলা, এটা হচ্ছে তোমার দূরত্ব। এ বি পয়েন্ট থেকে যে, তাহলে এ থেকে যে বি পয়েন্টে গেলা, এটা হচ্ছে দূরত্ব। আচ্ছা এখন দেখো কি বলছিলাম যে দূরত্ব হচ্ছে যে কোনো দিকে বস্তুর অতিক্রান্ত দৈর্ঘ্য। ওকে মানলো। এখন সরণ কি হবে তাহলে? বা তোমার যদি এ থেকে বি বিন্দুর দূরত্ব যদি থাকে, এ বি সমান যদি 10 সেন্টিমিটার থাকে, তাহলে এখানে সরণ কত হবে? সরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে দুইটা জিনিস জানছিলাম, যে এক হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আর সর্বনিম্ন দূরত্ব তখনই হবে যখন তোমার বস্তু সরলরৈখিক হবে, সরলরৈখিক হবে। তাই দেখো সরলরৈখিক হলে এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার, অতএব কি সরণ হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সরণ। এখন একটু ভাবো যে সরণ যদি 10 সেন্টিমিটার হয়, দূরত্ব কি 10 সেন্টিমিটার হবে? না 10-এর কম, না 10-এর বেশি হবে? আচ্ছা দেখো দূরত্ব, দেখো দূরত্ব কি 10-এর থেকে বড় হবে, না 10-এর থেকে ছোট হবে, না 10-এর সমান হবে? দেখো আমরা যখন বলছি যে সরণ নির্ণয়ের ক্ষেত্রে কি সর্বনিম্ন দূরত্ব, তার মানে কি দূরত্বটা সরণের থেকে অবশ্যই বড় হবে, কারণ দূরত্ব সর্বনিম্নটাই হচ্ছে সরণ। যেহেতু সরণটা কি, যে দূরত্বের সর্বনিম্ন অংশটুকু, সরণ হচ্ছে দূরত্বের সর্বনিম্ন অংশটুকু, তাহলে দূরত্ব কখনোই সরণের থেকে ছোট হবে না, দূরত্ব অল টাইম সরণের থেকে বড় হবে। তাহলে বন্ধুরা এটা হবে 10-এর থেকে বড় হবে। ওকে, একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল দেখো, সে তুমি এই 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 অংশ থেকে সোজা গেছো বি অংশে, এই অংশ থেকে সোজা বি অংশে গেছো।
তাহলে তোমার দূরত্ব কত? এবি। আর এবি তোমার দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার দূরত্ব, তাহলে এবি। ওকে, এখন তোমার তাহলে সরণ কত হবে? দেখো, তোমার সরণের ক্ষেত্রে কি বলছি, যে সর্বনিম্ন দূরত্ব মেনটেন করতে হবে। সর্বনিম্ন দূরত্ব তোমার দেখো, সর্বনিম্ন দূরত্ব আসে এবি। কারণ তুমি যেভাবে যাও, যদি এরকম করে সাইড কেটেও যাও, তাও সর্বনিম্ন দূরত্ব বেশি হয়ে যায়। দেখো, সাইড কেটে গেলেও সর্বনিম্ন দূরত্ব বেশি হয়ে যায়। বা তুমি যদি আঁকা বাঁকা পথে যেভাবে যাও, সর্বনিম্ন দূরত্বের বেশি হয়ে যায়। তো তোমার যখন এখানে দূরত্বই বলছিল যে এবি, সো এই চিত্রটা যদি আমি নিচে আবার আঁকাই, যে এ, এই দূরত্বে গেছে বি, এর দূরত্ব ইজ ইকুয়াল এ। ওকে, এখন সরণ দেখো, সরণ কি? সর্বনিম্ন দূরত্ব প্লাস সরল রৈখিক। সরল রৈখিক তাহলে সরণ হবে এবি, সরণ ইজ ইকুয়াল এবি। তাহলে বুঝলা যে দূরত্ব আর সরণ কখন সমান হবে? যখন কেবলমাত্র বস্তুটি সরল রেখা বরাবর তার অবস্থানের পরিবর্তন করবে। দূরত্ব আর সরণ তখনই সমান হবে যখন কেবল বস্তুটি সরল রেখা বরাবর তার অবস্থানের পরিবর্তন করবে। ওকে, তাহলে লাইনটা লিখে দাও। দূরত্ব ইজ ইকুয়াল সরণ যখন বস্তু চলবে। লাইনটা বুঝতে পারছো কিনা? দূরত্ব ইজ ইকুয়াল সরণ যখন বস্তু সরলরেখা বরাবর চলবে। অর্থাৎ বস্তু যদি সরলরেখা বরাবর তার অবস্থান পরিবর্তন করে, তখনই কেবলমাত্র দূরত্ব আর সরণ সমান হবে, নইলে কখনোই না। আচ্ছা দেখো, নেক্সট উদাহরণে আমরা একটা বৃত্ত দেখি। তো যদিও ভালোভাবে আমার হলো না, একটু কনসিডার করে নিন। ওকে, তাহলে বৃত্তর কি ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ 2 মিটার। ব্যাসার্ধ 2 মিটার। ওকে, এখন সে একটা মানুষ এই অবস্থানে, একজন ব্যক্তি এই অবস্থান থেকে পুরাটুকু ঘুরলো, ঘুরে 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 আবার এই অবস্থানে আসলো। সে এই অবস্থান দেখো, তাহলে এই বস্তুর ক্ষেত্রে দূরত্ব কত হবে? দূরত্ব কি? যে কোনো দিকে মোট অতিক্রান্ত দৈর্ঘ্য। তাহলে দূরত্বটা হবে, দেখো, বৃত্তের পরিধির সমানে কিন্তু দূরত্বটা হবে এক্স্যাক্টলি। তাহলে দূরত্ব সমান, দূরত্ব সমান তাহলে কি? দেখো, টয়েস পাই ইন্টু 2 ইজ ইকুয়াল 4 পাই। 4 পাই। ওকে, তাহলে দূরত্ব সমান 4 পাই। এখানে সরণ কতটুকু হবে? দেখো, আমরা কি বলছি, যে আহ, সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা, আর দ্বিতীয় কথা, সরল সরলরৈখিক হতে হবে। বাট দেখো, এই অবস্থান থেকে যে ব্যক্তিটি যে পুরোটুকু সম্পূর্ণবার একবার ঘুরে আবার এই অবস্থানে আসছে, এখানে তাহলে সরলরৈখিক কি হয়েছে? না বন্ধু, এটা তো বৃত্তাকার পথ। যেহেতু সরলরৈখিক হয় নাই, যেহেতু সরলরৈখিক হয় নাই, তার মানে এর সরণ শূন্য বা সরণ নাই। ওকে, তাহলে সরণ ইজ ইকুয়াল ক্রস নাই। আবার বলতেছি, দেখো, যে সরণ, সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব আর সরল রৈখিক, এই দুইটা মাথায় রাখবা, তাই হবে। সর্বনিম্ন দূরত্ব দেখো, সর্বনিম্ন দূরত্ব কি? এখান থেকে আবার এখানে আসছে, তাই দেখো এমনিতেই কিন্তু বোঝা যাচ্ছে যে দূরত্ব যদি দেখো, এর আগে আমরা সর্বনিম্ন দূরত্ব কিভাবে দেখছি, সে তোমার এরকম ভাবে গেছে। সর্বনিম্ন দূরত্ব কিভাবে দেখছি, যে এই বি পয়েন্ট থেকে এ পয়েন্ট বাদ দিচ্ছি, বি পয়েন্ট থেকে এ পয়েন্ট বাদ দিলে সোজা এরকম সরল রেখা আসে, আর সেটাই আমরা সর্বনিম্ন দূরত্ব পাইছি। বা যদি তোমার সোজা হইতো, সোজা হইলে সর্বনিম্ন দূরত্ব কি, যে বি পয়েন্ট থেকে আমরা এ পয়েন্ট বাদ দিচ্ছি, এটাই সর্বনিম্ন দূরত্ব আসছে, আর এভাবেই আমরা সরণ বের করছি। বাট দেখো, এখানে দেখো সর্বনিম্ন দূরত্ব ই, তাহলে যদি এখানে পয়েন্ট যদি দুইটা তুমি ধরো, যে এ থেকে আবার এতে আসছে, তাহলে এ মাইনাস
এ ইজ ইকুয়াল 0 হয়, এই ক্ষেত্রেও দেখা যায় সরণ শূন্য। তাছাড়া আমরা যদি এই পরের টপিকটা থেকেও আসি যে সরলরৈখিক হওয়া লাগবে, বাট এটা কিন্তু বৃত্তাকার, সুতরাং সরণ ইজ ইকুয়াল 0। ওকে, আশা করি এই উদাহরণটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখো। সে তুমি পূর্ব দিকে 3 কিলোমিটার গেলা, তারপরে উত্তর দিকে গেলা 4 কিলোমিটার, তাহলে তোমার দূরত্ব কত হবে? দেখো, দূরত্ব কিন্তু মোট অতিক্রান্ত দৈর্ঘ্য। মোট তুমি কত দিকে গেছো? যে পূর্ব দিকে 3 কিলোমিটার আর উত্তর দিকে 4 কিলোমিটার, তাহলে মোট দূরত্ব কি? দূরত্ব ইজ ইকুয়াল 3 + 4 ইজ ইকুয়াল 7 কিলোমিটার। ওকে, এখন সরণ কি? সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব আর সরলরৈখিক। এখন দেখো, সরলরৈখিক হওয়ার জন্য এর ফার্স্ট পয়েন্ট মানে পাদবিন্দু হচ্ছে এটা, আর এর লাস্ট পয়েন্ট মানে শীর্ষবিন্দু ইজ ইকুয়াল এটা। ওকে, এখন দেখো সরলরৈখিক হওয়ার জন্য কি করা লাগবে? একটা সরলরেখা নেওয়া লাগবে, তাই তো? সরলরৈখিক হওয়ার জন্য সরলরেখা নেওয়া লাগবে, তাহলে পাদবিন্দু আর শীর্ষবিন্দু বরাবর একটা সরলরেখা নিয়ে নিলাম। তাহলে এখন এই এ আর বি এটাই হবে হচ্ছে এর সরণ। এতটুকু যে পথ গেছে এর সরণ হবে কি? এ আর বি। তাহলে এ আর বি এখন অতি পিথাগোরাসের উপপাদ্য থেকে দেখে নাও যে এ বি সমান কি? √3 স্কয়ার যোগ 4 স্কয়ার ইজ ইকুয়াল 5 কিলোমিটার। অতএব সরণ ইজ ইকুয়াল 5 কিলোমিটার। দেখো, বুঝতে পারছো কিনা? প্রথমে বললাম কি যে দূরত্ব হচ্ছে যে তার মোট অতিক্রান্ত দৈর্ঘ্য, আর সরণ হচ্ছে কি? সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, আর দ্বিতীয় কথা হচ্ছে সরলরৈখিক। তো সর্বনিম্ন দূরত্ব তখনই হবে যখন তুমি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট অ্যাড করে দিবা। তো অ্যাড করে দেওয়ার পরে দেখো এ আর বি এটা একটা পুরো একটা ত্রিভুজ আসছে, সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এ আর বি এর দূরত্ব বের করছি, আর সেটাই হচ্ছে মূলত সরণ। দেখো, এখন আমরা যে 4টা এক্সাম্পল দেখলাম সবগুলো একসাথে দেখবো। দেখো, এখন ফিল করতে পারবা। ফার্স্ট এক্সাম্পল ছিল এরকম, আর আমরা প্রমাণ করছি যে কি? যে সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব আর সরলরৈখিক হতে হবে। দেখো, এই দুইটা থিওরি দ্বারা আমরা আরেকটা থিওরি প্রুভ করতে পারবো। কি প্রুফ? দূরত্ব হচ্ছে 1 নাম্বার উদাহরণে দূরত্ব এই পুরাটুকু, বাট সরণ হচ্ছে কি? না, সরণ হচ্ছে তোমার সরলরৈখিক। সরলরৈখিক হইতে কি করা লাগে? যে ফার্স্ট বিন্দু এন্ড লাস্ট বিন্দু মানে কি? পাদবিন্দু আর শীর্ষবিন্দু যোগ করে দেওয়া লাগে। তো আমরা সরণের যদি মান বের করতে চাই হচ্ছে দিস পয়েন্টে 0 কিলোমিটার, 0 কিলোমিটার, এটা হচ্ছে 3 কিলোমিটার, 3 কিলোমিটার। তাহলে এই পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্টের দূরত্ব হচ্ছে, এ পয়েন্ট আর বি পয়েন্টের দূরত্ব 3 কিলোমিটার। তাহলে দেখো, এ পয়েন্ট আর বি পয়েন্টের দৈর্ঘ্য 3 কিলোমিটার। ঠিক আছে, 3 কিলোমিটার তুমি কেমনে পাইলা? দেখো, বি পয়েন্ট মাইনাস এ পয়েন্ট বাদ দিলেই তো 3 - 0 3 কিলোমিটার হলো। হলো কি না? আচ্ছা, দেখো সেকেন্ড টাইমে তুমি দেখো এই পয়েন্ট যদি হয় তোমার 4 কিলোমিটার, এটা যদি হয় 6 কিলোমিটার। চিহ্নটা দিয়ে নিও, চিহ্নটা দেওয়া লাগে মাস্ট। তো এটা যদি হয় তাহলে দেখো এই ক্ষেত্রে সি আর ডি, তুমি এখানে কি বলবা যে সরণ কতটুকু হয়েছে? সরণ হয়েছে দেখো 4 ছিল আর আছে 6, তাহলে সরণ হয়েছে কি? সরণ হয়েছে তোমার 6 বিয়োগ 4 ইজ ইকুয়াল 2, সরণ হচ্ছে 2। তাহলে কেমনে পাইলা? যে ডি মাইনাস সি ইজ ইকুয়াল 6 - 4 ইজ ইকুয়াল 2 কিলোমিটার। কেমনে পাইলা? তাহলে যে শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু বিয়োগ দিলা, শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু বিয়োগ দিলা। আবার 3 নাম্বারে দেখো, এখানে কি ছিল? যে সরণ কিন্তু এখানে শূন্য হবে। দেখো, আমরা যদি এই থিওরি অ্যাপ্লাই করি যে শীর্ষবিন্দু বিয়োগ পাদবিন্দু, তাহলে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। দেখো, এখানে এ পয়েন্ট ঘুরে 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 আবার এ পয়েন্টে আসছে, তাহলে এ বিয়োগ এ ইজ ইকুয়াল 0, সরণ শূন্য।
ওকে, এখন 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে এটা যদি পাদবিন্দু হয়, এটা যদি শীর্ষবিন্দু হয়, এখন দেখো পাদবিন্দু যদি শীর্ষবিন্দু হয়, আমরা কি ভাবছিলাম যে এখান থেকে সরলরেখা নিয়েছিলাম, কারণ সরলরেখা হওয়া লাগবে। তো সরলরেখা হওয়ার কারণে তোমার এফ ই এর দূরত্ব হবে √3² যোগ 4² ইকুয়াল 5। এখন দেখো আমরা যদি এই থিওরিটা অ্যাপ্লাই করি যে তোমার শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু, এই এর দূরত্ব, শীর্ষবিন্দু থেকে পাদবিন্দুর দূরত্ব ব্যবধান, তো এটাও কিন্তু সেমই হয়, শীর্ষবিন্দু আর পাদবিন্দুর দূরত্বের ব্যবধানে কিন্তু এটা মূলত। তাহলে আমরা 4টা উদাহরণ থেকে আমরা আগে 2টা প্রুফ করছি যে সর্বনিম্ন দূরত্বই সরণ, আর সরলরৈখিক হলে যে সেটাই হবে সরণ। এখানে তো তোমাদের কোনো আর সন্দেহ নাই। বাট এখন আমরা আরেকটা থিওরি বুঝবো যে সরণ কি। সরণ হলো শীর্ষবিন্দু থেকে পাদবিন্দুর রৈখিক ব্যবধান। তাহলে দেখো এখান থেকে বুঝি, ফার্স্টে ওই থিওরি যদি সরল রৈখিক হচ্ছে সরণ, তাহলে এ আর বি এর দূরত্বই সরণ হবে। এ আর বি এর দূরত্ব সরণ হলে বি মাইনাস এ ইজ ইকুয়াল 3। এখন দেখো আমরা যদি নতুন থিওরিটা অ্যাপ্লাই করি যে শীর্ষবিন্দু দ্বারা রৈখিক দূরত্বের ব্যবধানই হলো সরণ। তো এখন যদি আমি দেখি যে শীর্ষবিন্দু ও পাদবিন্দুর রৈখিক ব্যবধানই হচ্ছে সরণ, তাহলে দেখো এ বি হচ্ছে শীর্ষবিন্দু, এ হচ্ছে পাদবিন্দু, তাহলে বি মাইনাস এ 3 মাইনাস 0 ইকুয়াল 3 কিলোমিটার, তাহলে এটা তো হয়ে যাচ্ছে। দেখো 2 নম্বরে আমরা প্রথম থিওরিতে কি বুঝছিলাম যে সরলরৈখিক হলে সেটাই সরণ হবে। ওকে, সি আর ডি দেখো সরলরৈখিক ভাবে গেছে সি থেকে ডি পর্যন্ত, এবং এটি বের করা লাগবে, ডি এর থেকে সি বাদ দিলেই সরণ 2 কিলোমিটার হয়ে যাবে। বাট এখানে যদি দেখো যে শীর্ষবিন্দু বিয়োগ তোমার কি পাদবিন্দু, তাও কিন্তু হয়ে যাচ্ছে। দেখো শীর্ষবিন্দু ডি এর থেকে পাদবিন্দু সি বাদ দিলে 2 কিলোমিটার। 3 নাম্বার ক্ষেত্রে দেখো যে এখানে সরলরৈখিক হয় নাই, সেই জন্য শূন্য দিচ্ছি, সরলরৈখিক না দেখে শূন্য দিচ্ছি। বাট দেখো যে শীর্ষবিন্দু বিয়োগ পাদবিন্দু দাও, তাও শূন্য আসবে, কারণ দেখো শীর্ষবিন্দু এ ঘুরে এসে আবার পাদবিন্দু তাহলে এ বিয়োগ এ ইজ ইকুয়াল 0। আচ্ছা, আমরা কি বলছিলাম যে সরলরৈখিক দূরত্ব হওয়া লাগবে, সরলরৈখিক দূরত্ব হতে হবে, সরলরৈখিক দূরত্ব। ওকে, তাই ই থেকে প্রথমে ধরো ই থেকে জি পর্যন্ত গেছে, জি এর থেকে এফ পর্যন্ত গেছে, তাহলে মোট দূরত্ব হচ্ছে 3 আর 5 3 আর 4 7 কিলোমিটার। বাট দেখো এখানে যদি আমরা সরলরৈখিক দূরত্ব বলি, তাহলে এফ থেকে ই এর দূরত্বই সরলরৈখিক দূরত্ব, আর এফ থেকে ই এর দূরত্ব আমরা পিথাগোরাসের মাধ্যমে বের করছি যে 5। আচ্ছা দেখো এখন দেখো এফ থেকে ই, এখন এফ ই কিন্তু দেখো শীর্ষবিন্দু আর ই দেখো পাদবিন্দু, তাহলে আমরা সরণের থেকে আরেকটা থিওরি আমরা প্রুভ করতে পারি যে সরণ হচ্ছে কি পাদবিন্দু ও শীর্ষবিন্দুর রৈখিক দূরত্ব, পাদবিন্দু ও শীর্ষবিন্দুর রৈখিক দূরত্ব। ওকে, এই পাদবিন্দু রৈখিক দূরত্ব। ওকে, ওটা এটা তাহলে মুছে দিই। এখন দেখো অনেক কিছু আলোচনা করলাম, বাট এর 3টা হচ্ছে মেইন কথা আছে, 3টা মেইন কথাই মনে রাখবা, আর এক্সাম্পল গুলো মনে রাখবা যে তোমার সরণ, সরণ 3টা মেইন কথা কি। 1 নাম্বার হলো সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব হতে হবে, আর 2 নাম্বার হচ্ছে সরলরৈখিক দূরত্ব। আর 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে পাদবিন্দু ও শীর্ষবিন্দুর রৈখিক দূরত্ব, বা শীর্ষবিন্দু ও পাদবিন্দুর রৈখিক দূরত্ব। এটি জিনিস মনে রাখবা যে সরণ নির্ণয়ের ক্ষেত্রে এটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো দেখো এখন তাহলে আমরা সরণ আর দূরত্ব রিলেটেড কিছু ম্যাথ সলভ করবো, দেখো তোমরা পারো কিনা। আমি এটা রেখে দিচ্ছি, বুঝছো, এই শর্তটা রেখে দিচ্ছি, দেখো এই শর্ত দিয়ে আমরা সবকিছু সলভ করতে পারবো। ওকে,
দেখো একজন ব্যক্তি প্রথমে 10 কিলোমিটার, তারপর 5 কিলোমিটার এবং শেষে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। তার দূরত্ব ও সরণ কত? আচ্ছা দেখো ভাই, এই ম্যাপটাতে কি বলছে যে একজন ব্যক্তি প্রথমে 10 কিলোমিটার, তারপরে 5 কিলোমিটার এবং শেষে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। তার দূরত্ব সরণ কত? দূরত্ব কি দাঁড়ায়? দূরত্ব হচ্ছে কি যে মোট অতিক্রান্ত দৈর্ঘ্য। তাহলে প্রথমে তোমার ধরো 10 কিলোমিটার গেছে, তারপরে গেছে 5 কিলোমিটার, তারপরে গেল ধরো 2 কিলোমিটার। মোট তাহলে দূরত্ব কত? দূরত্ব ইকুয়াল 10+5+2, 17 কিলোমিটার। অতএব সরণ কত হবে? দেখো এখানে সরণ হবে ক্রস, মানে সরণ নাই, সরণ শূন্য হবে। কারণ এই দেখো প্রথমে ব্যক্তি 10 কিলোমিটার, তারপরে গেছে 5 কিলোমিটার, অবশ্যই তারপরে গেছে 2 কিলোমিটার। কিন্তু বলছে কি যে কোন দিয়ে গেছে, বা দিক উল্লেখ নাই। দেখো কোশ্চেন দিক উল্লেখ থাকলে সরণ হতো। যদি বলতো 10 কিলোমিটার উত্তরে, বা তোমার কি বলে তারপরে 5 কিলোমিটার দক্ষিণে, এরকম কিছু যদি বলতো তাহলে সরণ থাকতো। বাট এখানে কোনো দিক উল্লেখ নাই, সেজন্য সরণও নাই। কারণ সরণ কি ভেক্টর রাশি, তাই হ্যাঁ সরণ শূন্য। আচ্ছা আর একটা ম্যাথ দেখো। একজন 10 কিলোমিটার পূর্বে, তারপর 6 কিলোমিটার উত্তরে এবং 4 কিলোমিটার পশ্চিমে গেল, দূরত্ব সরণ কত? সরণ কত? ওকে, এটা তাহলে মুছে দেয়। ফার্স্টে কি বলছে দেখো, যে একজন ব্যক্তি 10 কিলোমিটার পূর্বে, তো 10 কিলোমিটার পূর্বে গেল, তারপরে 6 কিলোমিটার উত্তরে গেল, 6 কিলোমিটার উত্তরে, আর 4 কিলোমিটার পশ্চিমে গেল, 4 কিলোমিটার পশ্চিমে। তাহলে ব্যক্তি কি দূরত্ব সরণ কত? এর অতিক্রান্ত দূরত্ব কত হবে? যে মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য কি 10 কিলো, 6 কিলো, 4 কিলো, 10, 6, 4, মোট দৈর্ঘ্য দূরত্ব সমান সমান 10+6+4=20 কিলো। ওকে, এখন যদি আমরা সরণটা বের করি, সরণের ক্ষেত্রে তিনটা দেখো শর্ত। যে সর্বনিম্ন দূরত্ব কোথায়? এখান থেকে বস্তুর সর্বনিম্ন দূরত্ব করতে হবে, অবভিয়াসলি এই লাইনটা। আবার দেখো সরলরৈখিক দূরত্ব, সরলরৈখিকও এটাই। সর্বনিম্ন দূরত্ব যদি যায়, এটাই হবে সরলরৈখিক দূরত্ব। আবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে পাদবিন্দু ও শীর্ষবিন্দুর রৈখিক দূরত্ব। ওকে,
এটা যদি পাদবিন্দু হয় এটা শীর্ষবিন্দু হয়, এর দূরত্ব মানে তিনটা শর্তই এই রেখাকে নির্দেশ করছে। তার মানে এই পয়েন্ট অর্থাৎ এই বি পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট বি পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্বই হবে এখানে হচ্ছে সরণ, ব্যক্তির সরণ। যখন বি পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্ব নির্ণয় করতে তাহলে দেখো একটা ত্রিভুজের যদি কল্পনা করো, সমকোণী ত্রিভুজ, দেখো এটা 4 হলে এটাও 4 হবে, তাহলে এইটুকু কত, 10 থেকে 4 বাদ দিলে 6। ওকে, 6, এটাও 6, কারণ এটা 6। তাহলে এখন যদি এবি দূরত্ব বের করতে, এবি সরণ is equal AB is equal root over 6 square plus 6 square করে নিলাম। আশা করি বুঝতে পারছো যে দূরত্ব আর সরণ আমরা এভাবেই ম্যাথটা গুলা সলভ করব। আর মাস্ট এই তিনটা শর্ত মনে রাখা লাগবে, তাহলে দূরত্ব আর সরণ রিলেটেড যে কোনো কোশ্চেন তোমরা পারবা। ওকে, ভেক্টর রাশির উদাহরণ নিয়ে আমরা পড়তেছিলাম, তার ভিতর দূরত্ব আর সরণ রিলেটেড যত রকম প্রবলেম আছে বা থিওরি আছে সব আমরা ক্লিয়ার করলাম। এখন করব কি যে বল, বল ভেক্টর রাশি কালকে আমরা মুখস্থ করছি এটা, বাট আজকে এটার বিভিন্ন অ্যাপ্লাই দেখব। আসলে পদার্থবিজ্ঞানে আমরা বাস্তব জীবনে অনেক ধরনের বলই দেখতে পাই, তো তার ভিতর কিছু কিছু বলের আজকে অ্যাপ্লাই দেখবো যেগুলো আসলে ভেক্টর রাশি। ওকে, মানে বল কেন ভেক্টর রাশি, জড়তা, তারপরে তোমার টান বল, টান বল। ওকে, আমরা বল যে ভেক্টর রাশি তার প্রুফের ক্ষেত্রে আমরা আজকে এই 4টার এক্সাম্পল দেখবো, দেখো অনেক ইজি হয়ে যাবে বল যে ভেক্টর রাশি। ওকে, তাহলে ওজন ফার্স্টে দেখা একটা, দেখো এটা যদি ভূপৃষ্ঠের সারফেস হয়, এতে গাছ হয়, গাছে একটা ফল ধরে আছে, ফল ধরে আছে। ওকে, এই ফলের ওজন m is equal 5 কেজি। ওকে, ফলটা দেখো গাছে লেগে আছে বা আটকে আছে, তাই এম 5 কেজি ভরের কারণেও ফলটা মাটিতে পড়তেছে না, ভূপৃষ্ঠে পড়তেছে না। বাট দেখো যদি এটা কখনো ছিঁড়ে যায় তখন কিন্তু এটা সোজাসুজি ভূপৃষ্ঠে পড়ে যাবে, সেই কারণে যে অভিকর্ষ ত্বরণের কারণে, অভিকর্ষ ত্বরণের কারণে পৃথিবী থেকে পৃথিবীতে পড়ে যাবে ফলটি। দেখো এখন অভিকর্ষ ত্বরণ কত, নরমালি 9.8 ওকে মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই অভিকর্ষ ত্বরণ কিন্তু ক্রিয়া করে সব সময় কি ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে। তাহলে দেখো এখন এফ সমান যদি আমরা জানি 9 বেসিকে যে এফ সমান এম এ, এম এখানে কি ভর, ভর তো স্কেলার রাশি, ভর স্কেলার রাশি, তাহলে দেখো এখানে একটা কি স্কেলার। আর এই এ, এ যখন এটা অভিকর্ষ অভিকর্ষ ত্বরণের কারণে হয় তখন সেটা এ না হয়ে জি হয়ে যায়। ওকে, আর জি হচ্ছে কি, জি হচ্ছে একটা ত্বরণ, তাহলে জি হচ্ছে ত্বরণ, আর ত্বরণ ভেক্টর রাশি, ভেক্টর রাশি তাহলে কি স্কেলার আর ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি জানি। আর যদি ফিল করো তাহলে দেখো যেহেতু এম হচ্ছে স্থির, এম এর কোনো দিক দিক নাই, বাট দেখো জি কিন্তু সবসময় ভূপৃষ্ঠের দিকে ক্রিয়া করে, অর্থাৎ এই ক্ষেত্রে বলটাও কি হবে ভূপৃষ্ঠের দিকেই ক্রিয়া করবে। জি যেহেতু অভিকর্ষ ত্বরণ, জি যেহেতু ভূপৃষ্ঠের দিকে ক্রিয়া করে, আর এম যেহেতু স্থির, তাহলে এফ সমান যে এম জি, অতএব জিও কি ভূপৃষ্ঠের দিকেই ক্রিয়া করবে। তাহলে ওজনের দিক আছে কি, ওজনের দিক রয়েছে ভূপৃষ্ঠের দিক, ভূপৃষ্ঠের দিক মনে রাখবা। ওকে, তাহলে এখন আমরা সেকেন্ডটা দেখি যে ঘর্ষণ বল, ঘর্ষণ বল
একটা বস্তু ভূপৃষ্ঠ, তুমি বস্তুকে টানতেছো হচ্ছে তোমার 10 নিউটন বলে, 10 নিউটন বলে। আর বস্তুতে ঘর্ষণ বল রয়েছে তোমার ধরো 5 নিউটন, 5 নিউটন। তাহলে বস্তু সামনের দিকে যাবে হচ্ছে 5 নিউটন। বস্তু সামনের দিকে যাবে 5 নিউটন, তাহলে কি বস্তুতে তুমি 10 নিউটন বলে টানতেছো, বাট ঘর্ষণ বল রয়েছে 5 নিউটন। আর তাই বস্তু যাবে হচ্ছে সামনের দিকে 5 নিউটন। অর্থাৎ ঘর্ষণ বল কোন দিকে কাজ করতেছে? যদি সামনের দিকে কাজ করতো, দেখো সামনের দিকে কাজ করতে কিন্তু 10 আর 5 15 নিউটন হয়ে যেত। বাট দেখো তোমার আরো বিয়োগ হচ্ছে মানেই তার বিপরীতে কাজ করতেছে, বিয়োগ হচ্ছে মানেই তার বিপরীতে কাজ করতেছে। দেখো আমার ঘর্ষণ বল সবসময় বস্তুর বলের বিপরীতে কাজ করে, বস্তুর বলের বিপরীত দিকে কাজ করে। এখানেও কিন্তু দিক দিক কিন্তু আছে। দেখো ঘর্ষণ বল বস্তুর বলের বিপরীত দিকে কাজ করে, মানে দিক যেহেতু আছে তাহলে ঘর্ষণ বল একটা কি ভেক্টর রাশি। ঘর্ষণ বলের দিক, ঘর্ষণ বলের দিক বস্তুর বলের দিকে বিপরীতে। বস্তুর উপর প্রযুক্ত বল হবে, বস্তুর উপর প্রযুক্ত বলের বিপরীতে। ওকে, তাহলে ওজন আর ঘর্ষণ বল হয়ে গেল। আচ্ছা, এই দেখো প্লাবতা, প্লাবতা মনে হয় তোমরা 9-10 পড়ছো যে প্লাবতা কি? প্লাবতা হচ্ছে এক ধরনের বল, আর যে বলের কারণে পানিতে কোনো একটা বস্তু ভেসে থাকে, যে বলের কারণে কি পানিতে কোনো একটা বস্তু ভেসে থাকে। ওকে, তাহলে প্লাবতা দেখি। ধরো একটা এরকম একটা বালতির ভিতর পানি আছে, এখানে একটা বস্তু ভেসে আছে, যে বস্তুর ওজন হচ্ছে 200 গ্রাম। দেখো বস্তুর ওজন 200 গ্রাম, তার মানে কি বস্তু যেহেতু ভূপৃষ্ঠে আছে, সারফেসে আছে, তাহলে বস্তু নিচের দিকে একটা বল দিচ্ছে, তাই তো? বস্তু নিচের দিকে যে বল দেয় সেটাই তো বস্তুর ওজন। আচ্ছা, বস্তুর ওজন তাহলে দেখো নিচের দিকে কি বল দিচ্ছে? নিচের দিকে দিচ্ছে এই mg বল নিচের দিকে ক্রিয়া করতেছে, কিন্তু এই প্লবতা তো আবার ভাসতে সাহায্য করে। তাহলে প্লবতা কি করবে? এই mg বলকে প্রশমন করবে, প্রশমন করলে তার সমান ও বিপরীতমুখী বল দিতে হবে। সমান ও বিপরীতমুখী মানে কি? এর সমান বাট এর বিপরীতে। তাহলে দেখো এখানে প্লবতা হচ্ছে এই বস্তু যে নিচে নামবে তার বিপরীতে একটা বল দিবে, যার কারণে সে ভেসে থাকবে। সহজ কথায় বলতে পারো যে বস্তুর অবিলম্ব বরাবর এই প্লবতা বল কাজ করে, বস্তুর অবিলম্ব বরাবর। ওকে, অবিলম্ব মানে কি? অবিলম্ব মানে লম্বর দিকে যে বলটা যায়, অবিলম্ব হচ্ছে লম্ব বরাবর যে বলটা যায়। তুমি দেখো এই বস্তুটা কি, বস্তুটা এরকম আছে ধরো, এটা লম্ব বরাবর কি, তার মানে এই দিকে লম্ব বরাবর গেলে কেবলমাত্র বস্তুর ওজনের বিপরীতে বল দেওয়া হবে, তার মানে প্লবতা কাজ করে বস্তুর অবিলম্ব বরাবর। আর দেখো প্লবতারও কিন্তু তাহলে একটা দিক আছে, কারণ এটা দেখো বস্তুর অবিলম্বর দিকে কাজ করে, তাহলে প্লবতার দিক বস্তুর দিকে অবিলম্ব বরাবর, বস্তুর দিকের অবিলম্ব বরাবর। ওকে, টান বলে। এখন দেখো
টান বল যে ভেক্টর রাশি, এর একটা প্রুফ দেখো। সে এটা একটা সারফেস, সারফেস একটা বস্তু আছে, বস্তুকে তুমি এই বলে টানতেছো 10 নিউটন, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। দেখো তুমি কিন্তু একটা বস্তুকে যদি এভাবে টানো তাহলে কোণ উল্লেখ না করলে তুমি বল দিতে পারবে না। তুমি যখনই বল দিবে তখনই সেটা নির্দিষ্ট একটা কোণে সেটা প্রয়োগ হবে। তো কোণে যখন প্রযুক্তি হচ্ছে, কোণ মানে কি? ভেক্টরে বলছিলাম যে ভেক্টরের লব্ধি, লব্ধি ও দিক, দিক মানেই কোণ, কোন দিকে। এর আগের লেকচারে হয়তো বলছিলাম, যারা দেখো নাই তারা দেখে আসবা, আর যারা দেখছো তারা তো বুঝতে পারতেছো যে ভেক্টর যেহেতু লব্ধির মান ও দিক, আর দিক মানেই কোণ, তাহলে এখানে যখন এই টান বলে যখন আমরা কোণ উল্লেখ করতেই হবে, তার মানে এটা অবশ্যই একটা ভেক্টর রাশি। আর টান বলের দিক, টান বলের দিক কোনটা? টান বলের দিক হবে অবশ্যই যত কোণে, যত কোণে বল টানবে, যত কোণে বল প্রয়োগ হবে, যত কোণে বল প্রয়োগ হবে। তাহলে বল কেন ভেক্টর রাশি, আশা করি বুঝতে পারছো। এই 4টা এক্সাম্পল মনে রাখবা সবাই, তাহলে দেখো বল নিয়ে আর কখনো কোনো কনফিউশন হবে না, বল যে ভেক্টর রাশি এটা সহজেই বুঝতে পারবা। তাহলে দেখো যে গত লেকচারে বলছিলাম যে চাপ একটা স্কেলার রাশি, তাহলে চাপ স্কেলার রাশি কেন? চাপ স্কেলার রাশি কেন? তোমরা চাপের সংজ্ঞা আশা করি জানো, 9 দিনে পড়ছো যে চাপ হচ্ছে কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, তাই হচ্ছে চাপ। আচ্ছা এখন দেখো, লম্বভাবে যদি প্রযুক্ত বল হয়, একটা তো দিক বলতেছে যে দিকটা হবে লম্ব হবে, মানে লম্বভাবে প্রযুক্ত বলটা হবে, সেটা হচ্ছে চাপ। তাহলে চাপ কেন ভেক্টর রাশি হলো না? দিক থাকা সত্ত্বেও কেন ভেক্টর রাশি হলো না, এটা তোমাদের ভিতর মনে হতে পারে। সো এখন দেখো তাহলে চিত্রের মাধ্যমে দেখা যাক, তাহলে চাপের সংজ্ঞাটা আগে লিখে নিই। চাপ কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। দেখো এখানে লম্বভাবে, এটা কিন্তু দিক দেওয়া আছে, তারপরও চাপ কেন স্কেলার রাশি। এখন দেখো আমরা তাহলে চিত্রের মাধ্যমে বুঝি। চাপ P ইজ ইকুয়াল এফ ডিভাইডেড এ, সবাই জানো। আচ্ছা সে একটা পিস্টন নাও, ওকে একটা পিস্টন, এখানে ধরো পানি আছে, এখানে যদি একটা চাপ প্রয়োগ করো, চাপ প্রয়োগ করো, চাপ কিন্তু পিস্টনের সব দিকে, এই সব দিকে সমানভাবে ক্রিয়া হবে। 10 নিউটন বল প্রয়োগ করলা, 10 নিউটন বল প্রয়োগ করলা, তাহলে দেখো পৃষ্ঠের কিন্তু সব দিকে সমানভাবে চাপটা সৃষ্টি হবে। তো এটা যদি এখন তুমি বুঝতে না পারো, তাহলে দেখবা একটা যদি পলিথিনের ভিতরে যদি পানি নাও, সে একটা পানি নিলা পলিথিনে, পলিথিনে পানি নিয়ে পলিথিনের তোমার মাথাটা চাপ দিলা, চাপ দিয়ে যখন যেই পাশেই তুমি দেখো ছিদ্র করে দিবা সেই পাশ থেকেই পানি বেরোচ্ছে। তার মানে কি, চাপ যে তুমি দিচ্ছ মাথায়, মাথায় যে চাপটা দিচ্ছ ওটা তোমার সব জায়গায় সমানভাবে চলে যাচ্ছে। একইভাবে এখানে যদি তুমি ধরো এখানে একটা ফুটো করে দিলা,
এদিক থেকে কিন্তু পানি বের হবে। বা তুমি এখানে একটা ফুটো করে দিলা, এদিক থেকে পানি বের হবে। এখানে একটা ফুটো করে দিলে এদিক থেকেও পানি বের হবে, এদিক থেকেও পানি বের হবে। ইভেন তুমি যেই পৃষ্ঠ থেকে চাপ দিচ্ছ এখানেও যদি তুমি একটা ফুটো করে দাও, উপর দিয়ে পানি চলে যাবে। তার মানে কি, যে চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। তার মানে তো চাপের নির্দিষ্ট দিক নাই যে এইদিকে, চাপ সব দিকেই সমানভাবে ক্রিয়া করে। তাই এই তো বলতে পারি যে চাপ একটা ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। কারণ দিক যেহেতু নির্দিষ্ট নয়, তাই তো ভেক্টর রাশি হবে না, স্কেলার রাশি হবে। আর একটু যদি ফিল নাও, তাহলে দেখো লম্বভাবে প্রযুক্ত বল। তোমাদের কনফিউশন কি ছিল? লম্বভাবে যখন দেওয়া আছে তখন এটা অবশ্যই একটা দিক আর এটা চাপ হবে। বাট দেখো লম্বভাবে প্রযুক্ত বল, লম্বভাবে কিন্তু কোনো কিছু চাপকে বলে না, লম্বভাবে প্রযুক্ত বল মানে বলের যে দিক সেটা লম্ব, মানে বলের যে দিক ছিল সেটা লম্বভাবে ক্রিয়া করবে। বল তো আমরা জানি যে ভেক্টর রাশি, তাহলে ওটা তো দিক থাকবেই। আর সেই দিকটাই উল্লেখ করে দিচ্ছে। সো এটা হচ্ছে তোমার প্রযুক্ত বলটা যে লম্ব সেটাকে বোঝানোর জন্য লম্বভাবে প্রযুক্ত বল লিখছে। বুঝতে পারছো তো? এটা কখনোই চাপের না। সে ধরো ঘর্ষণ বল। এখন দেখো যদি বল লিখতো তাহলে কি বুঝতা যে আসলে কি বল বা কিভাবে কি হইতেছে। বাট যদি ঘর্ষণ বল লেখে তাহলে কিন্তু তুমি সহজেই বলতে পারবে যে এটা অবশ্যই বস্তুর যে প্রযুক্ত বল তার বিপরীতে ক্রিয়া করবে, বা ঘর্ষণ বল হচ্ছে একটা জড়তার একটা বিষয় থাকে। তো সেইভাবে এখানে হচ্ছে বলটাকে উল্লেখ করার জন্য লম্ব ভাবে বলছে। মানে কি ধরনের বল? লম্ব ভাবে প্রযুক্ত বল। আচ্ছা, আশা করি বুঝতে পারছো তো। তো এটা লম্ব ভাবে এটা চাপকে মিন করে নাই, মূলত এটা বলকে মিন করছে। তারপরে দেখো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখো, এটা একটা সারফেস। এখানে তুমি একটা বল ক্রিয়া করলা তুমি একটা, তাহলে দেখো 10 নিউটন বল ক্রিয়া করলা, এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে পি ইজ ইকুয়াল 10/1 = 10 প্যাসকেল। আর একটাতে দেখো এখানে তুমি বলটা ক্রিয়া করলা, এরকম ভাবে 10 নিউটন ক্রিয়া করলা, তাহলে পি ইজ ইকুয়াল 1/something। আচ্ছা দেখো, এখানে তুমি 10 নিউটন বল বাঁকা ভাবে ক্রিয়া করলা। এখন তুমি কোনো কোনো থিওরি না, থিওরিক্যাল সবকিছু বাদ, তুমি নর্মালি দেখো একটা যদি তোমার কলমকে যদি হাতের উপর সোজা হবে দেখো, সেম ফোর্স দিবা, সোজা হবে দেখবা কতটুকু ব্যথা পাও। আর যদি তুমি একটু হেলিয়ে দাও তাহলে দেখবা অনেক কম ব্যথা পাবা। তো তার মানে কি, যে এই আহ, হেলানো বল যদি চাপ ক্রিয়েট করে তাহলে সেটা অবশ্যই এটার মান কি 10-এর থেকে ছোট হবে। এটা <10, 10-এর থেকে অবশ্যই ছোট হবে। তাহলে এই মানটাও এই 10 প্যাসকেলের থেকে ছোট হবে। ঠিক আছে। এখন দেখো এই দুইটা কি জন্য দিলাম, এখানেই তো বুঝতে পারলা যে চাপ একটি স্কেলার রাশি, ভেক্টর রাশি না। বাট এই দুইটা বোঝানোর কারণ হচ্ছে এই যে লম্ব ভাবে যে প্রযুক্ত বলটাও লিখছে এই জন্য। দেখো এখানে লম্ব ভাবে ক্রিয়েট হয়েছে তাই চাপের মানটা বেশি হয়েছে, আর এখানে লম্ব ভাবে ক্রিয়েট হয় নাই তাই চাপের মানটা কম হয়েছে। তার মানে লম্ব ভাবে মূলত বুঝিয়েছে যে বলের অবস্থা যে বল যে লম্ব ভাবে আছে সেটা, মানে লম্ব ভাবে যে বলটা ক্রিয়েট করতে হবে সেটা। এটা মূলত চাপকে বলে না, এটা জাস্ট একটা বলের অবস্থাকে বুঝাইছে। সো চাপ একটি স্কেলার রাশি, সবাই বুঝতে পারছে আশা করি। চাপ একটি স্কেলার রাশি সবাই বুঝতে পারলে। বাট এখন দেখো আর একটা স্কেলার রাশি ছিল, লিখে দিয়েছিলাম যে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ যে একটা স্কেলার রাশি, দেখো তড়িৎ প্রবাহ স্কেলার রাশি কেন? এর আগে তোমরা পড়ে আসছো যে তড়িৎ প্রবাহ I ইকুয়াল V/R, আর একটা পড়ছো যে I ইকুয়াল Q/T। ওকে, এটা পরিচিত আছে তো? এটা পরিচিত না হলে দেখো আর একটু বলে দিচ্ছি যে আর ভি, ভি এখানে হচ্ছে বিভব পার্থক্য আর রোধ, মানে ওহমের সূত্র থেকে এটা আসছে।
আর কিউ বাই টি হচ্ছে কিউ হচ্ছে চার্জ আর টি হচ্ছে সময়, যে পরিমাণ চার্জ হয় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা, একটা ব্যাটারিতে বিভব পার্থক্য দেখো, এইটা ধরো সর্বোচ্চ সর্বোচ্চ ম্যাক্স, আর এটা হচ্ছে সর্বনিম্ন। আর এটা আর এই ম্যাক্স আর মিনি দিয়ে বাদ দিলেই কি বিভব পার্থক্য তৈরি হয়। তো এখানে যখন তোমার একটা দিক আছে যে তড়িৎ প্রবাহ হয়, মূলত কি তড়িৎ প্রবাহ হয় বেশির থেকে কমের দিকে তড়িৎ প্রবাহ হয়, বেশির থেকে কমের দিকে, বেশি থেকে কমের দিকে তড়িৎ প্রবাহ হয়। তো বলতে পারো যে এখানে একটা দিক আছে, বাট দেখো এই দিকটা মূলত কি যে বিভব পার্থক্য থাকার কারণে যে একটা দিক সেটা সর্বোচ্চ বিভব সর্বনিম্ন এই দিক যে দিকগুলা যাচ্ছে এটা হচ্ছে বিভবের কারণে হচ্ছে, তড়িৎ প্রবাহের কারণে হচ্ছে না। এটা আরো যদি তুমি ভালোভাবে বুঝতে পারো যে তড়িৎ প্রবাহের যে দিক নাই, ভালোভাবে বুঝতে গেলে দেখো এই সূত্রটা মারো তুমি। একটা দেখো, এই একটা ধরো তার, এই একটা ধরো তার, ওকে। এখন এখান থেকে চার্জ যাচ্ছে, এখন চার্জটা ধরো 10 সেকেন্ডে 10 সেকেন্ডে ধরো এরকম এরকম গেল, 10 সেকেন্ডে এখানে আসলো, তাহলে আই সমান 10 সেকেন্ডে ধরো এখানে হচ্ছে 10 কুলম্ব চার্জ গেল, তাহলে 10 / 10 = 1। দেখো এখানে চার্জ কিন্তু কোনো ভেক্টর রাশি না, কারণ চার্জ স্কেলার রাশি। নরমালি চার্জ হচ্ছে একটা স্কেলার রাশি, আর সময় তো স্কেলার রাশি, ভেক্টর রাশি না। সময়ের কোনো দিক নাই, চার্জের কোনো দিক নেই, যে কোনো দিকে যেতে পারে। সুতরাং আই হচ্ছে স্কেলার রাশি। আবার বলি যে আই ইকুয়াল ভি বাই আর, এটার মাধ্যমে তোমাদের মনে হইতে পারে যে আই আই অর্থাৎ তড়িৎ প্রবাহ একটা ভেক্টর রাশি, বা এখানে যে দিকটা রয়েছে যে তড়িৎ প্রবাহের দিক কি, যে কম বেশি বিভব থেকে কম কম বিভবের দিকে, বা ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কম থেকে বেশি বিভবের দিকে। তো এই দুইটা জিনিস মূলত বিভব পার্থক্যের সমস্যার জন্য হয়ে থাকে, বাট তড়িৎ প্রবাহ এখানে ভ্যারি করে না, বিভব পার্থক্যের তো তারতম্যের কারণে তড়িৎ প্রবাহ কম বেশি হয়। বাট এখানে দেখো যে আই ইকুয়াল কিউ বাই টি, এই সূত্র থেকে তুমি নরমালি একটা সুন্দর ধারণা পাবা যে আই কখনোই তোমার স্কেল ভেক্টর রাশি নয়, আই হচ্ছে স্কেলার রাশি। কারণ এখানে দেখো কিউ স্কেলার আর টিও স্কেলার, আর স্কেলারের মান নির্ণয়ে স্কেলার রাশি হয়। তো আই ইকুয়াল কিউ বাই টি ইকুয়াল স্কেলার রাশি, সবাই আশা করি বুঝতে পারছো। তো ভাইয়ারা আজকে তোমার টপিক 3 তে এটাই ছিল যে ভেক্টর রাশির উদাহরণগুলো নিয়ে ডিসকাস। আর এই ক্লাসটা ফুল করার পরে আশা করি ভেক্টর রাশির যে এক্সাম্পল সেগুলো নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আর ইভেন তোমাদের এই বইও পড়া লাগবে না, এই ক্লাসগুলো করার পর বইও এরকম পড়া লাগবে না। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।